জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে বুধবার দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকে চলছে কারফিউ। আতঙ্ক, উৎকণ্ঠা পার করে এখন অনেকটাই স্বাভাবিক পরিবেশ। সীমিত আকারে চলছে যানবাহন, নিরাপত্তা জোরদার রয়েছে জেলা কারাগারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, চলমান কারফিউতে গোপালগঞ্জের পরিস্থিতি এখন কেমন, কি দেখছেন? হাসিব, গোপালগঞ্জে এখন কারফিউ পরিস্থিতি কিন্তু মানে একটু কড়াকড়ি দেখছি। বিশেষ করে সকালে যেরকম একটা ঢিলে ঢালা কারফিউ দেখছিলাম, এখন কিন্তু বেশ কড়াকড়ি দেখছি। বিশেষ করে আর্মির যে টহল সেটা কিন্তু বেশ বাড়ানো হয়েছে এবং যৌথ বাহিনীর একটা দীর্ঘ কনভয় তৈরি করে, একটা বহর তৈরি করে পুরো শহর কিন্তু ঘোরা হচ্ছে। এবং এই যে একদিকে যেমন সাজোয়া যানে টহল চলছে পুলিশ, বিজিবি, অন্যান্য বাহিনীদের নিয়ে, অন্যদিকে আবার এই শহরটিকে মানে ঘষে মেজে পরিচ্ছন্নতা অভিযান চলছে এবং শহরটিকে আবার একটা স্বাভাবিক এবং সুস্থ পরিস্থিতিতে ফিরিয়ে আনার একটা জোর প্রচেষ্টা চলছে। এই ধরনের পরিস্থিতি দেখছি যে এই যে দেখছেন যে আর্মির যে টহল, এটি আর্মির সাজোয়া যানটি একদম সামনে আছে। একটু আগেই আমরা সড়কটা যেভাবে একটু গাড়ি চলাচল বা যাত্রীদের, সাধারণ মানুষদের আনাগোনা দেখেছিলাম, এখন কিন্তু অনেকটাই নেই। একই সঙ্গে একটু আগে আমরা এই সড়কে এই গতকালের সংঘাতের যে ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখেছিলাম, সেটাও কিন্তু এখন নেই। এখন মোটামুটি ওই চিহ্নগুলো সরে গেছে। এই সিটি কর্পোরেশনের, পৌরসভার যারা পরিচ্ছন্নতা কর্মী, তারা কিন্তু এরই মধ্যে এই প্রধান যে সড়কটি যেটি গতকালের সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল লঞ্চঘাট এলাকা, সেটি সরিয়ে মোটামুটি আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। কিন্তু যারা সাধারণ মানুষ আছেন তাদের মন মানসিকতা কিন্তু এখনও আগের অবস্থায় ফিরছে না। গতকাল যে একটা ভয়ঙ্কর সংঘাত এখানে হলো, তারা কিন্তু ওই যে একটা মানসিক যে একটা চাপ বা যে একটা ভয়, সেটি থেকে এখনও বের হতে পারেনি। আমি সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে এটি বলেছেন যে তারা গতকাল যেই একটা হতাহতের ঘটনা দেখেছেন, এটিতে তারা এখন পর্যন্ত ভীত সন্ত্রস্ত। অনেক মানুষ আছেন বলছেন যে এখানে যারা রাজনীতি করতে চায়, রাজনীতি করার অধিকার আছে, কিংবা যেই রাজনীতি করুক সেটি যাতে সংঘাতে আর না গড়ায়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি তাদের কিন্তু একটা আক্ষেপ আছে। তারা বলছে যে বিশেষ করে আজকে এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে ভূমিকাটা আজকে দেখা যাচ্ছে, এটি হয়তো এই ধরনের একটা ভূমিকা যদি গতকাল যদি থাকতো তাহলে হয়তো এই ধরনের একটা ঘটনা হতো না। তো এই সমস্ত ব্যাপারগুলো মানুষের মনে কাজ করছে। এর মধ্যে আবার ঢাকা রেঞ্জের ডিআইজি আসলেন এবং উনি কিন্তু বলেছেন যে অপরাধী পালিয়েও রক্ষা পাবে না। তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা এই সংবাদটা আমরা ফলো করছি, অনুসরণ করছি। পরবর্তী আপডেট হাসিব আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আপনিও নিরাপদে থাকবেন। চলমান কারফিউতে গোপালগঞ্জের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন। এদিকে গোপালগঞ্জের ঘটনার পর খুলনা থেকে ফরিদপুরের পথে জাতীয় নাগরিক পার্টির নেতারা যোগ দেবেন জুলাই পদযাত্রার 17তম দিনের কর্মসূচিতে। এই মুহূর্তে যশোর অতিক্রম করছে গাড়িবহর। এনসিপির জুলাই পদযাত্রার খবর সংগ্রহে ফরিদপুরে আছেন জাওয়াদ মাহমুদ। তার কাছ থেকে জানবো সেখানকার পরিস্থিতি। জাওয়াদ, ফরিদপুরে এনসিপির কর্মসূচি ঘিরে প্রস্তুতি ও নিরাপত্তা আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন। হাসিব, আমরা এই মুহূর্তে ফরিদপুরের যে সার্কিট হাউস, সেই সার্কিট হাউস চত্বরে রয়েছি। এখান থেকেই মূলত আপনি যদি বলছিলেন যে যশোরে রয়েছে এনসিপির জুলাই পদযাত্রা, তারা এখানে প্রথমে আসবেন ফরিদপুরের এই সার্কিট হাউসের সামনে এবং এখান থেকে মূলত 1 কিলোমিটার হেঁটে তারা পদযাত্রা করবেন। তাদের যে মূল মঞ্চটি করা হয়েছে শহরের জনতা ব্যাংকের মোড়ে, সেখানে তারা বক্তব্য রাখবেন এবং এটি ঘিরে আমরা দেখিয়েছি যে এক ধরনের নিরাপত্তা বলয় কিন্তু এই শহরের মধ্যে তৈরি করা হয়েছে এবং এই পুলিশ সদস্যদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে
তারা আজকে 250 থেকে 300 পুলিশ মোতায়েন থাকবে এবং এই জন্য বাড়তি নিরাপত্তার জন্য, যেহেতু গতকাল গোপালগঞ্জ একটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল, এনসিপির গাড়ি বহরে হামলা চালানো হয়েছিল, সেহেতু সেটিকে মাথায় রেখে বা বিবেচনা করেই তারা মূলত আজকে বাড়তি নিরাপত্তা এনসিপির যে পদযাত্রা এবং সমাবেশ স্থল সেখানে তারা জোরদার করেছেন। এবং এই লক্ষ্যে আমরা দেখেছি যে যেটি জনতার ব্যাংক মোড় বলা হচ্ছে শহরের কেন্দ্রে, সেখানে যে উঁচু ভবনগুলো আছে সেই উঁচু ভবনগুলোতে কিন্তু পুলিশের টহল আমাদের চোখে পড়েছে এবং আমরা সেখানে মঞ্চের প্রস্তুতি সব শেষ দেখে এসেছি যে পুরোপুরি সম্পন্ন হয়েছে। সেখানে শব্দযন্ত্রের সেগুলো পরিপূর্ণ কাজ শেষ করা হয়েছে, মঞ্চের কাজ সম্পূর্ণ শেষ করা হয়েছে এবং যারা স্থানীয় এনসিপির নেতাকর্মীরা আছে তারা মূলত সেখানে এখন অবস্থান করছেন এবং স্থানীয় নেতারা বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন। আপনি যেটি বলছেন, যেহেতু যশোরে তারা এখন আছেন এবং এখানে এই প্রবেশ করবে, হয়তোবা আমরা প্রত্যাশা করছি যে ঘন্টা 1 বা 1.5-এর মধ্যেই তারা, যেহেতু ফরিদপুর সড়কের প্রবেশ পথ কিন্তু যে সড়কটি রয়েছে মূল সড়ক সেটি আসলে ভাঙাচোরা সড়ক, যার ফলে স্বাভাবিক সময়ের চেয়ে একটু বেশি সময় লাগার আশঙ্কা তারা করছেন এবং এখানে যারা এনসিপির নেতাকর্মীরা আছেন তারাও তাদের জন্য অপেক্ষা করছেন এবং তারা প্রত্যাশা করছেন যে গতকাল যেভাবে হামলা চালানো হয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, সেটির জবাব যদিও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি খুলনা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করে দিয়েছেন এবং সেটি নিয়ে আজকেও তারা এখান থেকে বার্তা দিবেন বা দেশবাসীকে আসলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবেন, এমনটি প্রত্যাশা করছেন এই ফরিদপুরের এনসিপির যারা স্থানীয় নেতাকর্মী আছে তারা। এই ছিল এখন পর্যন্ত ফরিদপুরের সার্কিট হাউসের সামনে থেকে সব শেষ। হাসিব। ফরিদপুরের এনসিপির কর্মসূচি ঘিরে প্রস্তুতি ও নিরাপত্তার খবর জানাচ্ছিলেন জাওয়াদ মাহমুদ। নির্বাচিত সরকার যাতে ক্ষমতা আসতে না পারে এজন্য আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে জাসাস আয়োজিত প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি। লন্ডনে বৈঠকের পরেও কেন ষড়যন্ত্র হচ্ছে এমন প্রশ্ন তোলেন জয়নুল আবদিন ফারুক। আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় এজন্যই রাজনৈতিক দলগুলোকে সরকারকে সহযোগিতা করছে উল্লেখ করে তিনি বলেন, গোপালগঞ্জ পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্যই এখনও ষড়যন্ত্র চলছে। বিএনপির এই নেতা বলেন, নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করা হলে জনগণকে সাথে নিয়ে কঠিন জবাব দেয়া হবে। কার ইঙ্গিতের শয়তান গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা চালানো? এই হামলা পরিকল্পিত। আপনারা যেই পথে এগিয়ে যাচ্ছেন, বাংলাদেশকে আবার রসাতলে নেওয়ার, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার, বাংলাদেশে আবার একটি নির্বাচিত সরকার কায়েম হোক, এই বিষয়টিকে দূরে ঠেলে রাখার জন্য আবার কারো সাথে রাতে বসে বরিশালে মিটিং করে আবার নতুন ষড়যন্ত্র শুরু করছেন। গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে মুজিববাদী ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, পুরো বাংলাদেশের প্রতি দলের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতিও সেই কমিটমেন্ট। এ সময় তিনি গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য বিরোধিতার করেন বলে উল্লেখ করেন তিনি। আরও লিখেছেন, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সিকিউরিটি ক্লিয়ারেন্স পাওয়ার পরে এনসিপি গোপালগঞ্জে প্রবেশ করে। অভিযোগ করে নাহিদ লিখেছেন, গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে দলের লোকজনকে সমাবেশস্থলে আসতে দেয়া হয় নাই, বিভিন্ন জায়গায় বাস আটকে দেওয়ার কথাও জানান তিনি। গোপালগঞ্জের ঘটনায় যথাযথ দায়িত্ব পালন করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমন অভিযোগ করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন তাদের বিরুদ্ধে যে কোনো হামলা হলে তাদের পক্ষে রাজপথে আন্দোলন অব্যাহত রাখার কথা জানান তিনি বলেন, সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচন হবে না, আবারও ফ্যাসিবাদ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। বিদ্যুতের অল্টারনেটিভ পৃথক জেনারেটরের ব্যবস্থা থাকবে, পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা থাকবে পৃথক মোটর দিয়ে। যদি বৃষ্টি নামে, আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, বৃষ্টিটা এখন যদিও শ্রাবণ মাস পড়েছে, বর্ষা হওয়ার সম্ভাবনা আছে, তো পানি যেন জমে না যায় তার জন্য আমাদের কিছু প্রস্তুতি আমরা রেখেছি। এবং অসমতল মাঠকে সমান করার জন্য পর্যাপ্ত পরিমাণ বালু ফেলা হচ্ছে। আপনারা অনেকেই মাঠ দেখেছেন, প্রতিদিন আমরা মাঠ মনিটরিং করছি। আমরা মাঠটাকে সমান করে মানুষ বসতে পারবে, আমরা তো বসার ব্যবস্থা করব,
মাঠেই লোকেরা বসবে, বিশাল মাঠ, এখানে এত লোকের চেয়ার দিয়ে বসলে অ্যাকোমোডেশন করা কঠিন হবে। এই জন্য আমরা ত্রিপল দিয়ে বসতে পারি, সেজন্য মাঠটাকে আমরা সমতল করার চেষ্টা করছি। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি চলছে আপিল বিভাগে। শুনানির শুরুতে মামলার পলাতক 2 আসামি তাজউদ্দিন ও মোহাম্মদ হানিফের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। পরে ওই আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। 2 দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে গত বছরের 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান। টানা 17 দিন ধরে স্বতন্ত্র কাউন্সিল গঠনের এক দফা এক দাবিতে মানববন্ধন চালিয়ে যাচ্ছেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে অংশ নেন 3টি প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী। দীর্ঘ 35 বছর ধরে আলাদা কাউন্সিল ছাড়া এ চিকিৎসা শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বলে অভিযোগ করেন তারা। বলেন, বারবার স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। টানা 16 দিনের আন্দোলনের পর আজ সংশ্লিষ্ট অধ্যাপক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানা গেছে। সুনামগঞ্জের বিশম্ভরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার চরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এরই মধ্যে ঘাতক বড় ভাই লুৎফর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বিশম্ভরপুর উপজেলার চরগাঁও গ্রামের বাসিন্দা সহোদর লুৎফর রহমান ও মুজিবুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জমির ভাগ নিয়ে বিরোধ চলছিল। বুধবার রাতে স্থানীয় মসজিদে নামাজ পড়তে যান ছোট ভাই মুজিবুর রহমান। তখন নামাজরত অবস্থায় বড় ভাই লুৎফর রহমান মসজিদে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে ছোট ভাই মুজিবুরকে আঘাত করলে মসজিদেই লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে বিশম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ঘাতক বড় ভাইকে আটক করেছে। ইরাকের পূর্বাঞ্চলীয় আলকুট শহরের একটি সুপারমার্কেট ও রেস্টুরেন্টে ভয়াবহ আগুনে 60 জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইএনএর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। বৃহস্পতিবার রাতে শহরটির একটি 5তলা ভবনে আগুন লেগে যায়। মুহূর্তেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর সারা রাতের চেষ্টায় সকালে নিয়ন্ত্রণে আসে আগুন। ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে এর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানান দেশটির প্রাদেশিক গভর্নর মোহাম্মদ আল মায়াহি। আগামী 48 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করার কথা জানান তিনি। এ ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক জানিয়েছে দেশটির সরকার। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। লম্বা সফরে 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলে দল। বুধবার রাতে সিরিজের শেষ টি-20 ম্যাচটি খেলে সকালে দেশের পথে উড়াল দেন লিটন তাসকিনরা। এক ফ্লাইটেই ফেরেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সবাই। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে একে একে বেরিয়ে আসেন তারা। দেশে ফিরে আজকের দিনটি বিশ্রামে কাটাবেন লিটনরা। আগামীকাল থেকেই শুরু করবেন পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের প্রস্তুতি। রোববার অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে চায় বাংলাদেশ। স্টার্ট করেছি আমরা কিন্তু খুব ভালো টেস্ট খেলে, যে টেস্টের ড্রটা আপনি উইনিং ড্র বলতে পারবেন। এরপর আমাদের টেস্ট একটা ভালো যায়নি। ওডিআই সিরিজে কিন্তু একটা জিনিস আমরা ভালো হচ্ছে যে একটা ম্যাচ, ফার্স্ট ম্যাচ হারার পর যেভাবে ব্যাক করেছিল সেকেন্ড ম্যাচে, ওইটাও খুব ভালো একটা পজিটিভ সাইন ছিল। এরপর হয়তো বা সিরিজ জিততে পারিনি, বাট ফার্স্ট ম্যাচ টি-20 সিরিজে হারার পর দ্য ওয়ে উই প্লেড, আই থট ইট ওয়াজ ক্লিনিক্যাল। খুবই ভালো পারফরমেন্স ছিল। আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর, এবং আমরা যদি এদেরকে সাপোর্ট করি আমরা এই টিম নিয়ে ইনশাআল্লাহ অনেক দূরে যেতে পারি।
শেষ করছি এখন যার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।